হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর মা কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনের দিকটা আর মহামণ্ডল যে মন্দিরটা আছে ওখানে আমরা দর্শন করতে গেছিলাম। মহামণ্ডল যে জায়গাটা সেটা হচ্ছে যদু মল্লিকের বাড়ি, যেখানে রামকৃষ্ণ দেব যদু মল্লিকের সাথে কথা বলতেন। আজকে দক্ষিণেশ্বরের মন্দিরটা এতই ভিড় ছিল যে আমরা মন্দিরের ভিতর অব্দি ঢুকতেই পারিনি, প্রচুর লাইন পড়েছিল। তাই জন্য আমরা মহামণ্ডলে দেখতে গেছিলাম। প্রত্যেক বছরই আমরা মহামণ্ডলেই যাই, ওখানে একদম ফাঁকা থাকে আর রামকৃষ্ণ দেবকেও দেখা যায়। ওখানেও একটা রামকৃষ্ণ দেবের বড় একটা স্ট্যাচু আছে। প্রথমে আমি ভিড়টা দেখিয়ে দিই। মন্দিরের ভিতরে আমরা যে প্রবেশ করছিলাম মেইন মন্দিরটা, সেখানে দেখুন এতটা ভিড়। ও, আপনাদের তো আমি উইশ করতেই ভুলে গেছি, হ্যাপি নিউ ইয়ার 2025। মে দিস নিউ ইয়ার ব্রিং প্রসপারিটি টু ইচ অ্যান্ড অল অফ ইউ। ভিড় দেখতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু ভিড় জায়গা আমার যেতে ভালো লাগে না। লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। আমি প্রথমে ভেবেছিলাম ওখানেই আমি মাইক নিয়ে বলবো, বাট দেখলাম ওখানে এত কথাবার্তা, এত চেঁচামেচি, এত গান হচ্ছে যে কপিরাইট ক্লেম এসে যেতে পারে। সেই জন্য আমি বাড়িতে গিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি। কিন্তু এই ভয়েস ওভারের মাঝখানেও দেখবে কিছু কিছু বাইরের থেকে আওয়াজ আসবে, কেন কি মন্দিরের অনেকটাই কাছে থাকি তো আমি, সেই জন্য। আজকে খুবই একটা সানি ওয়েদার ছিল, মানে ঘরে ঠান্ডা বাইরে গরম, সেই জন্য আমি কোনো সোয়েটার বা চাদর বা পঞ্চু কিছু নিয়ে যাইনি। খুবই ভালো লাগছিল বাইরে। এই ভিডিওতে আমি বলে দেবো যে আপনারা এখানে যারা নেক্সট ইয়ার আসতে চাইছেন, কোথায় আপনারা ভোগ কুপন কেটে খাবেন। আর কুপন মানে কুপন অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? আগের বছর যা অ্যামাউন্ট ছিল এখন হয়তো 20 টাকা বাড়িয়েছে, বা পরের বছর আরো 20 টাকা বাড়াবে। এখানে পার্সেল সিস্টেমও আছে, আমি সব ডিটেলসে এখানে বলবো। প্রথমেই দেখিনি ওই যে মেন মন্দির দেখা যাচ্ছে, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। একটুও মানে ঠান্ডাও লাগছিল না, গরমও ছিল না, বাট সোয়েটার দেওয়া যেত না। খুবই ভালো একটা ওয়েদার। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের দিন কিভাবে সেলিব্রেট করেছেন বা করবেন সেটাও যেন কমেন্টে আমি দেখতে পাই। আমরা যেন হেঁটে এগোতেই পাচ্ছি না, এতটাই মানে ভিড়, লোকে লোকারণ্য। ফাইনালি একটা জায়গা পেলাম যেখানে দক্ষিণেশ্বরের মন্দিরটা স্পষ্ট দেখা যায়। আরো দেখা যায় যেখানে ওই ধূপ, চন্দন কাঠ ওইসব যে বেচা হয় না, ওখান থেকে আরো ভালো ওই আর্কেড থেকে দেখা যায়। প্রত্যেক বছর এই দিনে আমি মহামণ্ডলেই থাকি, প্রত্যেক বছর। এমন বছর যায়নি যে আমি বাড়িতে বসেছিলাম। প্রত্যেক বছর মহামণ্ডলেই আমরা দিনটা কাটাই, মানে দিন মানে সকালটা কাটাই। এবার দেখুন কত ভিড়। আমি এই ভিডিওটা মেনলি ওদের জন্য করে এনেছি যারা বাড়ি থেকে মন্দিরে আসবে আসবে ভাবে, কিন্তু আসতে পারেন না কোনো কারণে। সেই জন্য আমি ভাবলাম যে দেখিয়ে দিয়ে এখানে কন্ডিশনটা কেমন। কাশীপুর তো আরো ভিড় হবে, কেন কি ওখানেই মেন কল্পতরুটা হয়েছিল। সেই জন্য এখানেও যেরকম ভিড়, এর থেকে 3 গুণ ওখানে ভিড় হবে। মন্দির বা কাশীপুর আসতে গেলে সবসময় একটা মানে নর্মাল সিজনে আসতে হয়, যখন কোনো ফেস্টিভিটিস নেই, নালে প্রচুর ভিড় হবে যে আপনারা দর্শনও করতে পারবেন না।
এখানে বিবেকানন্দ স্ট্যাচু আছে। এবার আপনাদের আমি দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যেই, মানে মন্দিরের মধ্যে ঠিক না, ক্যাম্পাসেই একটা দক্ষিণেশ্বরের মার্কেট আছে, ওই মার্কেটটা আমি নিয়ে চলুন। তার আগে একটা কথা বলে দিই, এখান থেকে যে ক্যালেন্ডার কিনতে চাইবে, ওই ক্যালেন্ডার স্টল আছে পিঙ্ক কালারের যে লাগানো আছে, ওখানে ক্যালেন্ডার বিক্রি হচ্ছে। আমি এবার কিনিনি, কেন কি আমরা যেহেতু দক্ষিণেশ্বরেই থাকি, মোস্টলি আমরা ক্যালেন্ডার এখানকার কাউন্সিলর থেকেই পেয়ে যাই। আর তাও ক্যালেন্ডারের মধ্যে, আমাদের ক্যালেন্ডারের মধ্যে সারদা মা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব তিনজনই আছে। আজকের দিনে মার্কেটের ভিতরে ঢুকতে গেলে আমাদের ওই ডালার স্টলের ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে ছোট্ট একটা মার্কেট, এখানে খাবারও খেতে পারবেন, মানে ফুচকা আছে, দই ফুচকা আছে, পাপড়ি চাট আছে, তারপরে ঘটি গরম আছে। তারপরে এখানে ছোট ছোট স্টলে যেরকম মূর্তি পাওয়া যায়, চন্দন পাওয়া যায়, ওই শঙ্খ পাওয়া যায়, চুড়ি পাওয়া যায়, সব পাওয়া যায়। এখন তো পিছন দিকে যে পঞ্চবটী আছে সেখানে তো যাওয়া বন্ধ হয়ে গেছে, সেই জন্য ওইটা আর তুলতে পারছি না। নালে যখন আমি আগে যেতাম, এত অপূর্ব লাগতো, ওখানে পুরো হনুমানদের গ্যাং থাকে। এবার এখানে তো ঢুকে গেলাম, এবার বেরোনোর রাস্তা আমরা পাচ্ছি না, আমরা দেখছি কোথা থেকে যাব। পিছন দিক থেকেও একটা লাইন যাচ্ছে, আমরা তো বুঝতেই পারছি না যে কোথা থেকে যাবো। অনেক কষ্ট করে দেখতে পেলাম যে আরেকটা জায়গা আছে যেখানে বেরোনোর জায়গা ওই মার্কেট থেকে। তারপরে মার্কেট থেকে বেরিয়ে আমরা এবার যাবো মহামণ্ডলে। মহামণ্ডলে একটা সুবিধা হচ্ছে, ওখানে আপনারা পুজোও দিতে পারবেন। তার আগে একটা লাল চন্দন আমার মা বললো কিনবে, আমরা ওই স্কাই ওয়াকের উপরে একটা দোকান থেকে কিনেছিলাম। ওরা মানে এমন দিয়েছে বাজে, ওটা মানে ওরা সত্যি ফ্রড। উপর থেকে চন্দনগুলো ভালো না, ওখান থেকে কোনো চন্দনই কিনবেন না। আপনারা যদি চন্দন কিনতে চান তো এখানে যে আর্কেডটা আছে ওখান থেকে কিনবেন। ওই স্কাই ওয়াকের উপর থেকে কোনো দিন কোনো রকম চন্দন কিনবেন না। আমরা ঠকেছি ওই চন্দন কিনে, সেজন্য আপনাদের সতর্ক করে দিচ্ছি। হয়তো ভাববেন অনেকেই যে হ্যাঁ, ওদের
ইয়েটা ব্যবসা মার যাবে যদি আমি এরকম বলি, কিন্তু তাও ব্যবসা করতে হলে সৎভাবে করো। এরকম ঠকিয়ে মানুষের কতদিন বা ব্যবসা চলতে পারে? একদিন না একদিন কারো কাছে ধরা পড়বে, পুরো ব্যবসাই বন্ডল হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি এই মন্দিরের গেট পেরিয়ে, এবার মহামণ্ডলে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো মহামণ্ডলে গেছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে মানে 1 জানুয়ারিতে যদি কল্পতরুতে আসতে চান এখানেই পুজো দেবেন, তাহলে কি হয়ে যাবে, তাহলে ওখানে কোনো চাপও নেই, ওখানে আরামসে পুজোও দিতে পারবে, ভিড়ও পাবেন না, বসতেও পারবেন, ওখানে ভোগও খেতে পারবেন। এইটুকু রাস্তায় দেখুন পেরোতে কত টাইম লাগছে। আবার ওখানে দরজার সামনে আবার ম্যাপও একটা টাঙিয়ে দিয়েছে। এবার ব্যবস্থাটা ভালোই করেছে, একটা লাইন পুরো দড়ি দিয়ে ওরা আটকে দিয়েছে, যারা পুজো দিতে যাবে ওই লাইন দিয়ে যাবে, আর যারা জনসাধারণ অন্য পাড়ে যাচ্ছে, কেউ হয়তো বেলুড় মঠের লঞ্চ ধরতে যাবে, সেই জন্য ওরা আবার মাঝখান দিয়ে যাবে। আসার পথে ওরা একটা জায়গায় দাঁড় করে দিয়েছিল, কিছু জনকে আগে এগোতে দিয়েছিল, তারপরে আমাদের বলল যে এবার আপনারা যেতে পারেন। এই মহামণ্ডলে সিস্টার নিবেদিতা একটা স্কুল আছে, সেখানে পড়ানো হয় ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম আছে। ওই যে লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল, ডিটেলস পুরো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে একটা শামিয়ানা টাঙিয়েছে, ওখানে স্টেজে পারফরমেন্স হয়, গান টান হয়। এখন মানে আমরা যখন গেছিলাম তখন হচ্ছিল, আবার বললো 1:30টার সময় বন্ধ হয়ে গেছিল, 1টা না 1:30টার সময় বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার 3:30টা থেকে আবার শুরু হবে। আর যারা রাত্রিরে আসতে চান এখানে লাইটিংটা দেখতে পাবেন, খুবই সুন্দর। ওই যে ওরা যে বসে আছে না, ওরা কুপন কেটে 100 টাকার কুপন কেটে ওখানে খাবার খাচ্ছে। তারপরে আমি উঠে গেলাম, উঠে গিয়ে দেখলাম যে ভিতরে একজন পুজো দিচ্ছেন, তিনি তো অনেকক্ষণ ধরেই পুজো দিয়ে যাচ্ছে, আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম যে মূর্তির সামনে, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অ্যাটলিস্ট পুজো দিতে হলে যারা মানে মূর্তি দেখবে তাদের জন্য একটা স্পেস করে দেওয়া উচিত, ওরকম করে ব্লক করে পুজো দেওয়াটা আমার মনে হয় ঠিক না। তারপরে কিছুক্ষণ পর কি মনে হলো, তারপরে উনি সরলেন। তারপরে আমি ভালো করে মূর্তিটা দেখলাম, খুবই ভালো লাগছে ঠাকুরকে। যা প্রার্থনা করা করে নেবেন, আমি তো দীক্ষিত, আমি গুরু মন্ত্র জপও করে নিলাম। আমার প্রণাম করা হয়ে গেল, তারপরে মাকে বললাম এবার তুমি যাও। দুজন একসাথে যাওয়া যাবে না, বিকজ এখানে আমরা চটি রেখে উপরে উঠবো, তো এবার চটি রেখে উঠলে কি হবে, দুজন গেলে কে চটি চুরি করে নেবে তার ঠিক নেই। সেই জন্য আমরা এক এক করেই যাই। এখানে হচ্ছে বসে থাকাও যায় কিছুক্ষণ। আমি কিছুক্ষণ প্রোগ্রামটা দেখলাম, মার একটু পা ব্যথা হয়ে গেছিল, তারপরে আমি কুপন কাটতে গেলাম ভোগে।
এবার আমি কুপন কাটতে যাচ্ছি। বসে খেতে হলে 100 টাকা, আর পার্সেল করলে 120 টাকা। মানে হচ্ছে যারা বসে খাবে, মানে মাঠে বসে খাবে, এইগুলো হচ্ছে তার স্টল, বুফে সিস্টেম। আর আমাদের হচ্ছে লাইন অন্যদিকে, যারা পার্সেল করে নিয়ে যাবে, এরা হচ্ছে খাচ্ছে। একটা থেকে তিনটে হচ্ছে পার্সেলের লাইন, আর যারা বসে খাবে তাদের 12টা থেকে শুরু হয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, দিচ্ছে না বলে আমার মুখ এরকম হয়ে গেল। কত বড় কড়াই, এই কড়াইতেই রান্না বান্না হয়েছে। তারপরে প্রায় 15 মিনিট দাঁড়ানোর পরে আমি পেয়ে গেলাম আমার পার্সেল। এবার কি কি আছে এই পার্সেলে সেটার জন্য আমি আবার বুফেতে গেলাম দেখাতে। পার্সেলে থাকার যেটা কথা সেটা হচ্ছে তরকারি, সাদা ভাত, তারপরে খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়। এবার যখন পার্সেলটা আমি দেখলাম মোটামুটি 4 থেকে 5টা কৌটোতে রাখা, আমি জানি না এর মধ্যে হয়তো পাঁপড় দেয়নি বা কিছু, কিন্তু বসে খাওয়ায় বেশি লাভ। আর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।